জামাত হলো দুটা শপথ নিছে, একটা গণপরিষদে আর একটা সংবিধান অনুযায়ী। বিএনপি একটা নিছে। সংবিধানে তো গণপরিষদ বলে কিছু নাই। অত্যাদেশে যেগুলো আছে, এই অত্যাদেশ পরবর্তী যে সরকার, নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার সংবিধানের অংশ করবে সরি নাকি এটা প্রত্যাখ্যান করবে। কারণ এই সরকার কিন্তু নির্বাচিত সরকার। অত্যাদেশ দিছে এই কারণে তখন নির্বাচিত সরকার ছিল না। তো অনির্বাচিত পরিস্থিতিতে নির্বাচিত সরকার কতটা বাধ্য পূর্ববর্তী সরকারের বিষয়গুলো অনুধাবন করা এবং সেটা মান্য করার, এই বিষয়টা জানতে হবে। কারণ বিএনপি তার আদর্শ উদ্দেশ্য 31 দফা তার টার্গেট সে নির্ধারণ করবে। এই যেমন আগে যেসব জিনিসগুলো, এই যে গণপরিষদ, এটা সংবিধানে আছে কিনা যদি পরবর্তী সরকার এটা নির্ধারণ করে। যেমন জামাত বিএনপি শপথের ক্ষেত্রে জামাত হলো দুটা শপথ নিছে, একটা গণপরিষদে আর একটা সংবিধান অনুযায়ী। বিএনপি একটা নিছে। সংবিধানে তো গণপরিষদ বলে কিছু নাই। এটি আলোচনার মধ্য দিয়ে যদি নির্ধারিত হয়, জুলাই সনদ বা অন্যান্য প্রসঙ্গ, তাহলে এটা আসতে পারে। আর পাশ হওয়ার পরে যদি গণপরিষদ, আমি মনে করি গণপরিষদেরও সদস্য তারা, সংবিধানের অংশ, তখন তারা শপথ নিতে পারে। তার আগ পর্যন্ত নিলে ওইটা অবৈধ শুধু না, বেআইনিও বটে, সংবিধান পরিপন্থী বটে। সেই জন্যে যদি মনে হয় যে পূর্বতন ঘটনাগুলো, যদি আমি একটা জিনিস আপনার পরিষ্কার করে দিই, এই যে গণঅভ্যুত্থানকারীদের একটি দল হিসাবে আমরা জানি এনসিপি, এমনকি ওর দাবিদার জামাত ইসলামও, তো অন্য শক্তিগুলো, যদি মনে করে নিই যে গণঅভ্যুত্থানে এইসব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জনসমর্থিত, তাহলে আপনার ইলেকশনে তারা নিঃসন্দেহে, আমার কাছে অ্যাবসলিউট মেজরিটি তারা পেত। বিএনপিকে যে কারণে আমি অভিযুক্ত করছি, বিএনপিকে পছন্দ করছে জনগণ ভোট দিয়ে, তাহলে বিএনপির মতো এগোতে থাকবে। তারও 31 দফা আছে সংস্কারের, পরিবর্তনের। তো সেটি মানে আগে কার্যকর করবে নাকি অন্য প্রসঙ্গগুলো আগে কাজ করবে। যেমন এই পার্লামেন্টে যে বয়কট, হ্যাঁ, এটা করতে হবে, নাহলে আমরা বয়কট করলাম, নাহলে আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথে যাব, আচ্ছা না? তা আন্দোলন তো সবার জন্য উন্মুক্ত। সেটা জামাত শুধু না, যে কোনো পার্টি এটা করতে পারে। তারা তাদের জনমত গঠন করতে পারে এবং তার পক্ষে পরিস্থিতি বা সরকারের উপর চাপ প্রয়োগ, এগুলো তো করতে পারে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে সংবিধান সম্মতভাবে যদি দেশ এগোতে হয়, তাহলে পরে সংবিধানের যে প্রসঙ্গগুলো আছে সেটাকে গুরুত্ব আগে পাবে। নতুন বিষয়গুলো সংবিধানে আলোচনার মধ্য দিয়ে এটা সন্নিবেশিত করতে হবে, তারপরে তার উপরে গুরুত্ব। এখন এটা আপনি করলেন না কেন, কিন্তু সংবিধানে নাই। যেমন শপথ একটা নিলেন কেন, তো দুটো যে নিচে সেই তো বেআইনি, সংবিধানে নাই তো। এই বেআইনি সংসদ আর কতদিন চালাবে বিএনপি? বেআইনি সংসদ না, আপনাকে তো আবার বুঝতে হবে যে কথাগুলো যদি না বুঝে উল্টা পাল্টা বলেন, তাহলে আরেক বেআইনি চলে যাবে। বেআইনি বলছেন সেটি নিয়ে কতদিন এই সংবিধানের বেআইনি না, পার্লামেন্টে বেআইনি না। সংবিধানের কথা বলে গণপরিষদকে যারা মানতে চাচ্ছে সেটা বেআইনি, কথাগুলো বুঝতে হবে তো। গণপরিষদ সংবিধানের অংশ না। আমি সেই কথাটাই বলছি, না সংবিধান বেআইনি, তাহলে এইভাবে চলবেন কি করে? না, আমি সংবিধান বেআইনি বলিনি, আমি বলছি যে আমি কানে এখনো ভালো শুনি, আমার মার পর্যায়ে যায় নাই এখনো। সেই জন্য আমি ওইটা ধরেছি। এই জন্যে আপনার জিনিসটা সংবিধানের অংশ হলে সেটা আরেকটা রকম পরিস্থিতি তৈরি হবে। বিরোধী দলের নেতা যে জনগণের ম্যান্ডেট অপমান হওয়ার অভিযোগ তুলছেন, এটা কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন?
জনগণের ম্যান্ডেট বলতে যেটা হবে সে তো ইলেকশনে ম্যান্ডেট। প্রতিটা রাজনৈতিক দলে জামাত, জাতীয় পার্টি বা কমিউনিস্ট পার্টি, বিএনপি, তাদের নিজস্ব সব কিছু থাকে, সেই প্রসঙ্গগুলি তারা জনগণের কাছে নিয়ে যায়। যখন ভোটের মধ্যে দিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তখন সেই প্রসঙ্গটি থাকে জনগণের ম্যান্ডেট। জামাত ইসলাম তো অনেক কথা বলছে, অন্য পার্টিও বলছে, কিন্তু নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটিতে পাইছে বিএনপি। তাহলে বলা যায় 31 দফা প্রণয়ন বিএনপি যেটা করছে, অবশ্যই 31 দফা বা বিএনপির এটা বলা ঠিক হবে না, কারণ আর 27 দফা ছিল, টার্গেট 2030 ছিল। সর্বশেষ সবার সঙ্গে আলোচনা করে 31 দফাটা তৈরি হয়েছে। সে 31 দফা যেমন জনগণের ম্যান্ডেট এখন বলা যায়, কারণ এটা উপরে নির্ভর করে বিএনপি ইলেকশন করছে। সেই জন্য এটি সম্পূর্ণ যখন পার্লামেন্টের মধ্য দিয়ে মানে প্রতিষ্ঠা করা না হবে তখন হয়তো বিএনপি কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াবে।